শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Am I audible and visible? Am I audible and visible? Friends, am I audible and visible? Am I audible? অতনু বাবু, শুভ সন্ধ্যা স্যার. Am I audible? 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 শোনা যাচ্ছে? থ্যাংক ইউ. আমি গত পরশু তাইওয়ান ফাইল নিয়ে কথা বলেছিলাম. আজকে এই ফাইলটার এর ব্যাকগ্রাউন্ডটা বলবো. কোন প্রেক্ষাপটে তাইওয়ান সরকার নেতাজির তথাকথিত মৃত্যু রহস্য নিয়ে অনুসন্ধান করেছিল, কেন করেছিল, সেই প্রেক্ষাপটটা বলবো. এই প্রেক্ষাপটটা ভীষণ প্রয়োজন. এই প্রেক্ষাপটটা, কারণ এই প্রেক্ষাপটটা পরিষ্কার লেখা আছে যে তাইওয়ান ফাইলটা যেটা আমরা সংগ্রহ করেছি ফ্রম লন্ডন পাবলিক রেকর্ডস অফিস থেকে, সেই তাইওয়ান ফাইলেই লেখা আছে এই প্রেক্ষাপটটা. হ্যাঁ, মনে রাখতে হবে এটা 1956. 1947-এর পর থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবীরা, বিপ্লবীরা, ইভিন বিশেষ করে পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা এবং বিপ্লবীরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বারে বারে দাবি করেছে যে নেতাজির মৃত্যু রহস্য নিয়ে একটা অনুসন্ধান করতে হবে. নেহেরু বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এড়িয়ে গেছেন. কখনো বলেছেন আমার কি করার আছে, ঘটনা ঘটেছে সেই তাইওয়ানে, তখন এটা জাপান গভর্নমেন্টের আন্ডারে ছিল, আমি এখান থেকে কি করব, এটা তো ওদেরই করার কথা. যখন বলেছেন এখান থেকে তাহলে চিফ জাস্টিসকে পাঠানো হোক, তখন চিফ জাস্টিস কি করে পাঠানো হবে, আমার কথা কেন সে শুনবে, চিফ জাস্টিস স্বাধীন, সে তার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আছে, আমার নির্দেশ কেন শুনবে, এরকম বিভিন্ন অজুহাতে কখনো বলেছে না এ নিয়ে কোনো কনফিউশন নেই, তিনি মারা গেছেন, এরকম বিভিন্ন অনেক আর্গুমেন্টস আছে. এবার কি হলো, 1955-56-এর এই ট্রানজিশন জোনে যখন দেখলো ভারত সরকার কিছু করছে না, পশ্চিমবাংলার বুদ্ধিজীবীরা একটা প্ল্যান করলো যে পাবলিক কমিটি হবে, পাবলিক ইনভেস্টিগেশন কমিটি, পাবলিক এনকোয়ারি কমিটি. এটা হেড করবেন জাস্টিস রাধাবিনোদ পাল. উনি বিশ্ববিখ্যাত মানুষ, ইন্টারন্যাশনাল কোর্টের
কোর্ট অফ জাস্টিসের জাজ ছিলেন এক সময়, এবং টোকিও ট্রাইব্যুনালেরও জাজ ছিলেন। সুতরাং এই মানুষটাকে আমরা যদি জাজ করে পাঠাই, পাবলিক এনকোয়ারি কমিটির জাজ করে পাঠাই, চেয়ারম্যান করে পাঠাই, তাহলে এনার কাছে অনেকেই কথা কনফেস করবেন। যে মুহূর্তে কথাটা কানে গেল শাহনওয়াজ খানের, শাহনওয়াজ খান কথাটা নিয়ে চলে গেল কানে তুলতে, নেহেরুর কানে তুলতে চলে গেল যে কলকাতার মানুষ জাস্টিস রবীন্দ্রনাথ পালের কে চেয়ারম্যান করে একটা কমিটি তৈরি করেছে। নাও দ্যাট কমিটি উইল প্রসিড ফর দ্য এনকোয়ারি ইন্টু অ্যালেজ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র। এই কথাটাতে একদম নেহরুর ঘুম ভেঙে গেল, কারণ জাস্টিস রবীন্দ্রনাথ পালের নেতৃত্বে কিছু হলে অনেক কিছু বেরিয়ে যাবে। রাতারাতি নেহেরু একদম দিল্লি থেকে রাতারাতি ঘোষণা করলেন যে শাহনওয়াজ খানকে দিয়েই শাহনওয়াজ খানকে চেয়ারম্যান করেই একটা কমিটি হবে, যেটা নেতাজির এই ডিসঅ্যাপিয়ারেন্স নিয়ে এনকোয়ারি করবে। ব্যাকগ্রাউন্ডটা অনেকে জানেন, আবার মনে করিয়ে দিলাম। এবার কে এই শাহনওয়াজ খান? এই শাহনওয়াজ খান হচ্ছে সেই শাহনওয়াজ খান যিনি আইএনের যার গায়ে আইএনের গ্লোরি লেগে আছে, যে আইএনের সৈনিক ছিলেন। এটাই কি শেষ কথা? ইনি সেই শাহনওয়াজ খান যাকে নিয়ে 1945-এ ভারতবর্ষের মানুষ অত্যন্ত আনন্দে উত্তাল হয়েছে এবং অনেক গলায় মালা পরিয়েছে, অনেক সম্মান জানিয়েছে। এটা সত্যি কথা। আবার এটাও সত্যি কথা, এই সেই শাহনওয়াজ খান যার বিরুদ্ধে নেতাজি কোর্ট মার্শাল করেছিলেন। আমি বলেছি আগে, কারণ উনি আইএনের মধ্যে কমিউনাল পলিটিক্স করতেন। সেই অপরাধে ওনার এগেনস্টে কোর্ট মার্শাল হয়েছিল, এবং এই তথ্যগুলো আছে সেজদা সুরেশচন্দ্র বসুর ডিপোজিশনে টু জাস্টিস খোসলা কমিশন, ইভেন ডক্টর বি রামচন্দ্র রাওয়ের ডিপোজিশন ইন খোসলা কমিশন। মহাকাল হিসেবে মহাকাল পর্যায়েও মহাকালও বলেছেন যে ওর এগেনস্টে তো কোর্ট মার্শাল হয়েছিল। এবং এই মানুষটাই হলো পরবর্তীকালে নেহরুর কাছের মানুষ। এবং আমি আবার বলেছি, ব্রিটিশ রেকর্ডসেই আছে, আমি বহু আগে এগুলো ডিসপ্লেও করেছি আমি সোশ্যাল মিডিয়াতে, যে তাতে লেখা আছে 45-এ 46-এ আর কি 46-এ আফটার বিং রিলিজ ফ্রম দ্য আইএনএ ফ্রম দ্য প্রিজন, হি ওয়াজ অ্যাটেন্ডিং ডিফারেন্ট মিটিংস ইন ইউপি and demanding Pakistan. He is campaigning for Pakistan, পাকিস্তানপন্থী। এই মানুষটা নেহরুর প্রিয় হলো। এই মানুষটাকে নেহরু কংগ্রেসে নেয় এবং কংগ্রেসের স্পেশাল সেক্রেটারি করা হয়, পরবর্তীকালে মন্ত্রী করা হয়, এবং এই মানুষটাকে দিয়েই কমিশন তৈরি হয়েছিল, নেতাজি ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছিল। সঙ্গে অবশ্য দুজন মেম্বার ছিলেন, মিস্টার মিত্র এক আইসিএস অ্যান্ড সেজদা সুরেশচন্দ্র বসু। এগুলো আগে অনেকে জেনে গেছেন, আমি এই ব্যাকগ্রাউন্ড দিলাম। এবার এই যে শাহনওয়াজ খান, এই শাহনওয়াজ খান কমিটির রিপোর্টে তাকে তো তাইওয়ান, যেটা এরিয়া অফ অকারেন্স, সেখানকার ডকুমেন্টস পেতে হবে। সেইগুলো ডকুমেন্টস না দিলে তার কমিটির রিপোর্ট অসম্পূর্ণ রয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। এইবার সেই জায়গাটাই খেলা। অথচ নেহেরু চান না যে এই কমিটি তাইওয়ান যাক। নেহেরু চায় না, কারণ নেহেরু জানে তাইওয়ানে শাহনওয়াজ খান গেলেও অন্তত সেজদা যাবেন, সুরেশ বোস যাবেন। সুরেশ বোস ওখানে গেলে, তাইওয়ানে গেলে, সুরেশ বসুর কাছে তাইওয়ানের লোক কিছু তথ্য ফাঁস করবে বা কিছু ডকুমেন্ট তার কাছে এক্সপোজড হয়ে যাবে। নেহেরু একদম চান না যে এই কমিটি তাইওয়ান যাক। অথচ এই কমিটির পেপার কমপ্লিট করতে গেলে তাইওয়ান থেকে কিছু পেপারস পেতে হবে। সেখানকার তথাকথিত সেই যে উনি অ্যাডমিটেড হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিলেন তার রিপোর্ট, আহত হয়ে ভর্তি হয়েছিলেন তার সেই পেপারস,
মারা গেলেন তার সেই পেপারস, ক্রিমেশন তার সেই পেপারস, কে ট্রিটমেন্ট করে তার সেই পেপারসগুলো দরকার, সেই পেপারসগুলোও চাই। অথচ কমিটিকে উনি তাইওয়ান যেতে চান না। তার জন্য কী গ্রাউন্ড তৈরি করলেন, যে দেখো তাইওয়ান সরকারের সঙ্গে আমাদের তো কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই। ইয়েস, এটা সত্যি কথা, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন 1956 even today has no diplomatic relations. We do not recognize that country as a independent country. কিন্তু ওখানে আমাদের ট্রেড রুটটা আছে, ওখানে ট্রেড মিশনটা আছে। ইন্ডিয়া হ্যাজ গট এ ট্রেড মিশন ইন তাইওয়ান, ইন তাইপে, এবং সেই তাইপে রুটে, ট্রেড মিশনের রুটে ভারতবর্ষের প্রচুর ডিপ্লোম্যাট গিয়েছে, ওখানে প্রচুর এমপিরাও গিয়েছে, পলিটিশিয়ানসরাও গিয়েছে, ট্রেডার্সরাও গিয়েছে। তাহলে এবং তাইওয়ান গভর্নমেন্ট ওয়াজ নট এগেনস্ট, ওরাও কিন্তু এইটা কখনো বলেনি যে তোমরা এসো না, এসো না, কখনো বলেনি। কারণ তাই, এবং এটা করতে গেলে তো ভারত সরকারকে অ্যাপ্রোচ করতে হবে। ভারত সরকার খুব কানিংলি অ্যাপ্রোচই করেনি, শুধু গ্রাউন্ড দেখিয়েছে যে না ওদের সঙ্গে আমাদের কোনো ট্রেড রিলেশন, আমাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনস নেই, আমরা যেতে পারবো না। এই গ্রাউন্ডে কোনো চিঠিও লেখেনি তাইওয়ান গভর্নমেন্টকে, কোনো চিঠিও কখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখেনি যে উই নিড ইউর হেল্প ইন দিস এনকোয়ারি, যে আমাদের কমিটি যাবে ওখানে, তোমরা এনকোয়ারিতে হেল্প করো, কখনো কোনো চিঠি লেখা হয়নি। এবার অথচ পেপারস দরকার। এবার কি কাণ্ড হলো, ডিরেক্টলি ভারত সরকারের তরফ, ভারত সরকার বা ভারত সরকারের তৈরি করা শাহনওয়াজ খান কমিটি ডিরেক্টলি তাইওয়ান গভর্নমেন্টকে কোনো চিঠি করেনি। এবার কি কাণ্ড হলো, কাণ্ডটা হলো এই, এগুলো সব দেখবেন এই তাইওয়ান ফাইলের মেন যে রিপোর্টের আগেই এইগুলো পরপর এই কারেসপন্ডেন্সগুলো আছে পরপর। কীরকম, ভারত সরকার দেখলো সে নিজে কিছু বলছে না, ভারত সরকার চিঠি করলো, অ্যাপ্রোচ করলো ইউকে গভর্নমেন্টকে, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রোচ ইউকে গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট অ্যাপ্রোচ করলো ওদের হাই কমিশন ইন তাইওয়ান, হংকং, তাকে। আর হংকং থেকে অফিস থেকে তাইওয়ান গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করা হলো যে এরকম একটা সাবজেক্টে তোমাদের হেল্প দরকার, তোমাদের এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উইটনেস দরকার, উইটনেস দরকার। এবং ভারত সরকার বলেছে সেই উইটনেসগুলোকে তোমরা যদি পাঠিয়ে দাও টু দ্য হংকং বা ব্যাংকক, ওই শাহনওয়াজ খান কমিটি ওখানে থাকবে, তাহলে ওরা তাদের সঙ্গে জেরা করে তথ্যগুলো জেনে নেবে, বা পেপারস থাকলে পেপারসগুলো নিয়ে নেবে। আর জেরা যদি তোমরা ফেস করতে নাও চাও, অন্তত উইথাউট সিগনেচার, উইথাউট টেকিং এনি ওথ, তোমরা যা বলবে সেটাকেই শাহনওয়াজ খান কমিটি রেকর্ড করে নেবে। এই এই লেভেলে কথাবার্তা হলো। এবার আসছি আমি ডকুমেন্টসের পর আসছি, এবার আসছি আমি কি কি আছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অরিজিনাল যে রিপোর্টটা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজে। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজে এই অরিজিনাল রিপোর্ট, যে তাইওয়ান ফাইলটা, এটা তাইওয়ান গভর্নমেন্ট পাঠিয়ে দেয় আফটার কমপ্লিশন টু গভর্নমেন্ট অফ ইউকে। গভর্নমেন্ট অফ ইউকে ইউকে ইংলিশে ট্রান্সলেশন করে, সেই ট্রান্সলেটেড ফাইলটা ওরা পাঠায় টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনো এটা কোনো কোর্টে বা কমিশনে পরবর্তীকালে আইদার শাহনওয়াজ খান কমিটি, আইদার খোসলা কমিশন বা জাস্টিস কমিশন কখনো নিজেরা সাবমিট করেনি, ইভেন পার্লামেন্টেও সাবমিট করেনি। যদিও এইচ.ভি. কামাত অ্যান্ড সমগ্র এ নিয়ে বহুবার প্রশ্ন করেছেন। এবার আমি আসছি, অরিজিনাল রিপোর্টটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে এবং ইংরেজিতে অনুবাদ করেছে 1956-এই গভর্নমেন্ট অফ ইউকের অনুবাদকরা। ভারত সরকারকে দিয়েছে ওরা 1956-এই। বরাবরই ভারত সরকার এটাকে গোপন রেখেছিল। 2002 সালে জেএমসিআই সরাসরি ইউকেতে গিয়ে
এই ফাইলটা ওখান থেকে উদ্ধার করেছে। আচ্ছা, এবার আসছি আমি কারেসপন্ডেন্স কী কী হয়েছে দেখো। ইউকে হাই কমিশন ইন ইন্ডিয়া, এটা এই ফাইলের পেজ নাম্বার 23-তে এখানে দেখা যাচ্ছে যে ইউকের যে হাই কমিশনটা আছে আমাদের ইন্ডিয়াতে, নিউ দিল্লিতে, তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রোচ করছে যে আমাদের হেল্প করো। ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে চিঠি C1852/1, চিঠি, দিল্লি 1430 hours 3rd May 1956, from UK High Commission in India to Commonwealth Relations Office. এগুলো কন্টেন্ট অফ দিস ফাইল, কারেসপন্ডেন্স। UK High Commission in Delhi to Commonwealth Relations Office, টামসুই, হংকং, হংকংয়ে চিঠি যাচ্ছে। অ্যান্ড হংকংয়ে যাচ্ছে, কোথায় কোথায় চিঠি যাচ্ছে? টামসুই, হংকং, ব্যাংকক, টোকিও, রেঙ্গুন, সব ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন হাই কমিশনে চিঠি যাচ্ছে, সব ব্রিটিশের হাই কমিশনে এই চিঠিগুলো যাচ্ছে। রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট হচ্ছে, ইন ভিউ অফ দি পারসিস্টেন্ট অ্যান্ড দো প্রবাবলি আনফাউন্ডেড rumors that Subhash Chandra Bose, leader of the Indian National Army during the war, was not killed as reported at the time of an air crash at Formosa, but is still alive. Indian government has appointed a committee to investigate and, if possible, establish facts. Committee is headed by Shahnawaz Khan, a Parliamentary Secretary of the Ministry of Transport, and has 2 other members. Commission plans to visit Bangkok, Tokyo, Hong Kong, and I believe Rangoon, but for political reasons is unable to visit Formosa. For political reasons is unable to visit Formosa. Indian government have asked where HM, His Majesty's Consul in Tamsui, could seek out certain Formosan witness and obtain a copy of cremation certificate. Indian government have asked whether HM Consul would A. get a copy of the cremation certificate, B. obtain from some or all of these witnesses signed statements which they do not require to be taken on oath, or persuade witness to meet Indian committee in Hong Kong. Indian government would pay travel and accommodation expense. Committee is due in Hong Kong on about June 4th on its return from Tokyo. এই চিঠিগুলো পাঠানো হচ্ছে দেখো, কারণ ভারতবর্ষে এখনো পর্যন্ত প্রচুর মানুষ বিশ্বাস করে নেতাজি মারা যাননি, এবং একটা জায়গায় পরিষ্কার লেখা আছে, এবং এই যে কন্টিনিউশন অফ দি স্টোরি, এই যে পাবলিক এটা মনে করে উনি এখনো বেঁচে আছেন, এটা ভারত সরকার এবং ইংল্যান্ড সরকার উভয়ের কাছে বিব্রতিকর এবং ক্ষতিকর। সুতরাং এর একটা বিহিত করতে হবে, আর ফ্যাক্টসগুলোকে এস্টাবলিশ করতে হবে। এটাকে এই যে রিউমারটা চলছে, এই যে বিশ্বাসটা ওদের মধ্যে আছে, এইটার একটা শেষ দেখতে হবে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। এইখানে হচ্ছে পরিষ্কার লিখেছে, এইখানে ইউকে গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের কমন ইন্টারেস্ট। বোঝা গেল কিছু? এবং যেহেতু এই শাহনাজ খান কমিটি তাইওয়ান গভর্নমেন্টকে ডিরেক্ট কিছু লিখতেও পারছে না, আর যেতে পারছে না ফর পলিটিক্যাল রিজনস, তাহলে ওরা হংকংয়ে ওয়েট করবে। যদি সম্ভব হয় তাহলে ওখান থেকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যদি এসে মিট করে, যদি ওথ নিতে নাও চায় তাহলেও ঠিক আছে, যদি সাইন করতে নাও চায় আনসাইন ডকুমেন্টস, তাও সই, যেভাবে হোক কিছু পেপারস যেন ওরা নিয়ে আসে। এই হচ্ছে রিকোয়েস্ট। এই পত্রে ইউকে হাই কমিশন ইন ইন্ডিয়া এও বলেছেন যে টামসুই হংকংয়ের টামসুই রিজিয়ন এর HM কনসাল এর পক্ষে এই কাজগুলি করা সম্ভব কিনা
সে কথা ভারত সরকারের বিদেশ দপ্তরকে বলা সম্ভব নয়। যাই হোক, কি উই শুড হাউএভার পাস অন এ রিকোয়েস্ট উইথ রিকমেন্ডেশন দ্যাট এইচ.এম. কনসাল শুড ডু হোয়াট হি কুড। যতটুকু এই কথাটা রিকোয়েস্ট করা বিব্রতকর, কিন্তু তবুও এটা আমরা ফরওয়ার্ড করছি যতটা সম্ভব এরা যেন ভারত সরকারকে সাহায্য করে। শাহনওয়াজ খান কমিটির জন্য ভারতের বিদেশ দপ্তর গোপনে নীতিহীন কাজ করেছে, তার প্রমাণ আছে ওই চিঠিতে। কি লিখেছে? হাই কমিশন লিখেছে, ইন্ডিয়ান অফিসিয়াল কনসার্নড ওয়াজ অবভিয়াসলি এম্বারাসড অ্যাট মেকিং দিস রিকোয়েস্ট। ইন্ডিয়ান অফিসিয়াল কনসার্নড ওয়াজ অবভিয়াসলি এম্বারাসড অ্যাট মেকিং দিস রিকোয়েস্ট। পরিষ্কার, কারণ এটা যে বেআইনি কাজ করছে, নিজেরা ডিরেক্টলি তাইওয়ান গভর্নমেন্টকে লিখছে না, যা কিছু করছে ইউকে গভর্নমেন্টকে দিয়ে। এটা খুব এম্বারাসিং সিচুয়েশন, এটা পরিষ্কার এই ফাইলে লেখা আছে, ওরাই নোট দিয়েছে। আরও পরিষ্কার হলো উভয়ের স্বার্থের স্থানটি কোথায়, এটাও রেকর্ড করেছে। কিন্তু এখানে কেন ইউকে গভর্নমেন্ট করবে? কারণ ইউকে গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা কমন ইন্টারেস্ট আছে। কি সেটা? নেভারদিলেস, আন্ডার কোট, I think there is some advantage in trying to establish the fact in this case. আরও ক্লিয়ারলি কি লিখেছে? and to pour a stop to the legend about Bose's revival, Bose's survival. এই বোসের সার্ভাইভালটাকে, এই স্টোরিটাকে পুরোপুরি কিল করতে হবে, এটাই কমন ইন্টারেস্ট। ইফ ইউ হ্যাভ নো অবজেকশন দেয়ারফোর আই উড বি গ্রেটফুল ফর এনি অ্যাসিস্ট্যান্স দ্যাট এইচ.এম. কনসাল ইন টামসুই ক্যান প্রপারলি অফার। এই যে, কারণ সবার উদ্দেশ্য একটা, এই যে উনি জীবিত আছেন, এই কাহিনীটাকে পুরোপুরি কিল করতে হবে, এটাই কমন ইন্টারেস্টের জায়গা। এবার আরও আছে 14/5/56, এই নোটটা আরেকবার পড়ছি, আরেকটা এই ফাইলেই, এই 14/5/56 চন্দ্রবোস হেডলাইনটা, এই স্ট্যান্ডার্ড হেডলাইন হচ্ছে চন্দ্রবোস প্রপোজেস টু অ্যাক্ট অন and personal and confidential basis if so instructed. এই তোমরা যা কিছু করবে not on official basis but at least on personal and confidential basis. May 6, 1956 এর নোট এই ফাইলে। টামসুই হচ্ছে হংকংয়ের, যেখানে হংকংয়ের ওদের হাই কমিশন অফিসটা, সেইখানে অফিস থেকে লেখা। এখানে কি লেখা আছে এই চিঠিতে? আই সি নো লোকাল অবজেকশন to trying to give assistance requested, though nationalist authorities, the nationalist authorities মানে of Taiwan government may prove unhelpful. Government as a government help করবে না। I doubt if they would ever agree to witness going to Hong Kong. They will not agree that their people of Taiwan people will go to Hong Kong. They will, government as an official position will not agree, because they will not agree that their citizen will be cross-examined and cross-examined by the officers of the other countries, foreign countries. এটা পৃথিবীর কোনো দেশ স্বীকার করে না, তাইওয়ান গভর্নমেন্টও করবে না। এবার মে 10-এর নোটটা দেখুন, 1956 ফরেন অফিস ইউকে ফরেন অফিস থেকে, ইউকে গভর্নমেন্ট থেকে টামসুই হংকং একটা চিঠি আসছে। এই চিঠির নোটটা আমি কোট করছি। প্লিজ অ্যাসার্টেন ইন পার্টিকুলার whether committee may wish to change their itinerary if there is no witness in Hong Kong for them to question. মে 20 নোট, টামসুই থেকে চিঠি বিদেশ দপ্তর, ইউকেতে আবার রিটার্ন চিঠি গেল। কি সেটা? provincial government agree in principle to help with investigation. দেখা যাচ্ছে এবার provincial government of Taiwan has agreed in principle to help this investigation. I understand this to mean that witness will not be allowed to proceed to Hong Kong, but these witnesses will not be allowed to proceed to Hong Kong, but that I will be given Chinese official present when question are put or possibly put question by Chinese officials in my presence. That means they will not allow these Taiwanese people to be questioned by
the Indian personnel, these Taiwan people will be questioned by their own people, and only that papers will be handed over to the Shahnawaz Khan committee. When previously asked by the government about the procedure, I told him I thought the main Indian interest was to establish the true and full facts irrespective of procedure adopted. Whatever may be the procedure, the government definitely wants to establish facts. হলো এইবার মে 22 1956 এর লেখা চিঠি কি, provincial government have now confirmed that witnesses could not proceed to Hong Kong. এবার আবার চেঞ্জ অফ মাইন্ড, যেটা হচ্ছে না ওরা হংকং যাবে না, they will not go to হংকং, হংকং যাবে না। এইবার কি হলো, এইবার খেলা হলো শুধু কিছু পেপারস চলে আসবে, শুধু পেপারস কিছু চলে আসবে টু দ্য হ্যান্ডস অফ দি শাহনওয়াজ খান কমিটি, and with those papers they will have to be remain happy. এবার কি কি থাকবে সেখানে, সেখানে ওই যেটা ওরা চেয়েছে যে ওই যতটুকু পেপারস পাবে, ক্রিমেশন সার্টিফিকেট, পুলিশ রিপোর্টস, ডেথ সার্টিফিকেটস, অল দিস থিংস, এবং ডক্টরসদের রিপোর্ট যা কিছু পাবে, আনসাইন্ড পেপারস, আনস্ক্রুটিনাইজ, আনসাইন্ড, নন সার্টিফাইড, হোয়াট এভার পেপারস, the Shahnawaz committee will have to remain happy. এবং সেভাবেই ওই পেপারসগুলো এলো এবং ওরা বলল যে আমরা আমাদের মতো করে একটা কমিটি রিপোর্ট, আমরা একটা কমিশন তৈরি করব, যেটা তাইওয়ান গভর্নমেন্ট করেছিল, করে এনকোয়ারি করে সেই রিপোর্টটা ওরা পাঠিয়েছিল নট টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওরা বলল আমরা না, আগে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে বা শাহনওয়াজ খান কমিটির তরফ থেকে ডাইরেক্টলি তাইওয়ান গভর্নমেন্ট কোনো অ্যাপ্রোচ করা হয়নি, অতএব ওরা করলো কি একটা এনকোয়ারি করে সেই রিপোর্টটা ওদের চাইনিজ ল্যাঙ্গুয়েজে যা ডকুমেন্টস পেলো, যা কিছু নোটস নিল, সব কিছু লিখে সেইটা পাঠিয়ে দিল টু গভর্নমেন্ট অফ ইউকে, কারণ ইউকে গভর্নমেন্ট তাদের সঙ্গে করেসপন্ডেন্স করেছিল। সেইটা ইউকে গভর্নমেন্ট ইংরেজিতে ট্রান্সলেট করে ভারত সরকারকে 56-এই পাঠিয়ে দিয়েছিল। সেই রিপোর্টটা গভর্নমেন্ট কখনোই জনগণের কাছে বা কোনো কমিটি বা কোনো কোর্টে বা পার্লামেন্টে কখনোই সাবমিট করেনি, কারণ এখানে কতগুলো খুব ভয়ঙ্কর জায়গা ছিল তাইওয়ান গভর্নমেন্টের পাঠানো। কারণ তাইওয়ান তখনও চিয়াংকাই শেক বেঁচে ছিল, চিয়াংকাই শেক 1950 বেঁচেছিলেন, এটা চিয়াংকাই শেকের সরকার ছিল, ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইন তাইওয়ান, তাদের তৈরি করা রিপোর্ট। এবং সেই রিপোর্টেও যা লেখা ছিল সেটা নেহেরুর ঘুম তুলে নিয়েছিল। এবং সেখানে কি কি লেখা ছিল একটু কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি আমি। এবার the part concerning the Namon hospital, so-called hospital সম্বন্ধে, I want to see Bose's registration card, death certificate, but was told that it was impossible to trace any of the records. In consequence, it was impossible either to verify them or to take copies. এবার ওই সময়কার তথাকথিত সেই যে সিস্টার এবং ওদের যে নথিগুলো আছে, নার্স এবং এদের, the part concerning the Taipei Municipal Health Center, officers of the health center are of the opinion that the entry was made in the name of Ichiro Okura. No other records exist. Ko Keng Yan, who was the first director of the health center following the takeover, stated that I therefore knew nothing about the case. However, I remember that after I had, because the accident যা কিছু তথাকথিত অ্যাক্সিডেন্ট 1945 আর এই ঘটনা 1956 এর, দ্যাট ইজ 11 বছর পরে। I first came to hear about this matter in 1946. An Indian reporter, yes, remember this, an Indian reporter came. Who is that reporter? Do you know who is this reporter?
This reporter is Harinsa. Harinsa is the first Indian reporter, a close person of Mohandas Karamchand Gandhi. Mohandas sent this Harinsa to Taiwan to investigate into this case, and he investigated, collected some informations and papers, came back and submitted to Mohandas Karamchand Gandhi, and published these records and his inquiry reports in a volume. Harinsa volume. Yes, Harinsa. This points to in doubts whether the cremation permit was issued to Bose under the assumed name and whether Bose was actually died. There were important secret of Japanese military and know nothing about them nor anything else connected with this. হচ্ছে রিপোর্টের পার্ট, হোয়াট এভার ইট ইজ মিলিটারি সিক্রেট। এবার আরেকটা জায়গায় কি নোট দিয়েছে ওরা তাইওয়ান ফাইলে, তাইওয়ান ইনকোয়ারি রিপোর্টে, টু when the body was brought, please friends listen line by line and word by word, when the body was brought and cremation took place at about 4 p.m. that day, that was August 22, the army officer who came to apply for the permit the day before, an officer of the Nanmon Military Hospital in charge of the funeral arrangement of Ichiro Okura, in a car in a company of an Indian box-like coffin made of hikoni wood with following approximate dimension: length 8 feet, wide 2.5 feet, height 2 feet. Lean and I opened the coffin. The body was packed in powdered lime, swathed in white cloth, gave very indication of having received external treatment. Only the eyes and nose and the lips were visible, all black in color. The report. The Indian was told to come back at 8 a.m. on the following day to gather the ash. He left with other officers. Clear? Like cremation on 22, ash collection on 23. এবার the army officer said the deceased was Bose, মুখে বলছে Bose, the Indian leader. On occasions he mentioned him as the Indian commander. He was treated at the Nanmon Military Hospital but passed away on August 19. Here he is telling August 19. He had two ADs. He had two ADs with him, both Indians, one of whom suffered serious but not fatal injuries. The other was only slight injured. This was the Indian present. Clear? এবার আরেকটা জায়গায় আরেকটা নোট, after the conclusion of the investigation both Tan and Lee said that we were not acquainted with Bose in his lifetime. It therefore follows that we could not identify him after his death. We can only speak according to what we remember of what took place at the time. এবার দেখো আরেকটা জায়গায় একটা নোট, he had two ADs with him, both Indians, one of whom suffered serious but not fatal injuries. The other was only slightly injured. হ্যালো, এইগুলো হচ্ছে তাহলে one thing is clear friends, that the body was wholly covered, and the uncovering of the body was prevented by the military officers. That means
unidentified body was cremated under the dictates of the military. And because remember, in burial and cremation, medico legally most important is identification of the body. Here a body was not, unidentified body was cremated, and the attempt of identification with the civilian officers was prevented by military officers. And remember, whoever body is cremated under the name of Ichiro Okura. And দেখুন, there is difference in the date of birth, place, and confusing cause of death, heart attack, heart failure, all these things. And also, why Ichiro Okura? What was the reason of keeping this mysterious name even after death? When the man is dead, what is the need of keeping the mystery? যখন অ্যাসিউমিং সুভাষ বোস মারা গেছেন, নেতাজি মারা গেছেন, তো তার কিসের সেক্রেসি? আর সে তাকে তার আর সেক্রেট রাখতে হবে কেন? যদি মারাই যান, তাকে সেক্রেট রাখতে হবে কেন? তার তো সেক্রেসির কোনো প্রয়োজন নেই। তাহলে তখনও কেন নেতাজির সুভাষ বোসের নাম লেখা হয়নি বা চন্দ্র বোস লেখা হয়নি? তখনও কেন ইচিরো ওকুরা লেখা হলো? তার কারণ ওটা ইচিরো ওকুরারই বডি ছিল। আমি দেখিয়েছি ওটা, হারিনসার রেকর্ডসে দেখিয়েছি। এই মানুষটা ভর্তি হয়েছিল 17 অগাস্টে। তাহলে এই ঘটনাটা, এই নাটকটা তৈরি করার জন্য 17 ইচিরো ওকুরার যে ভর্তি হয়েছিল তার বডিটাকে ব্যবহার করা হলো, এবং সেই বডিটাই পোড়ানো হলো ইচিরো, এবং বাইরের লোককে বলা হলো যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা গেছেন। ইচিরো ওকুরার বডি পোড়ানো হলো, ইচিরো ওকুরার পেপারসে মেনটেন করা হলো। ক্লিয়ার? অর্থাৎ এই জায়গাতে, টু স্পিক ভেরি ফ্র্যাঙ্কলি, লিগেলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জাপানিজ অফিসাররা কথাও মিথ্যে কথা বলেনি, কিন্তু লোককে বলার জন্যে ওরা ওইখানে বডিটাকে আইডেন্টিফাই না করে পুড়িয়েছে, যাতে মুখে বলতে পারে নেতাজির প্লেন ক্র্যাশ করেছে, নেতাজি মারা গেছেন। কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো পেপারসে ওরা নেতাজির নাম রাখেনি। তবু নেতাজি, মনে রাখতে হবে, নেতাজির নামটা রাখলে, চন্দ্র বোস বা সুভাষ বোসের নাম রাখলে ওদেরই সুবিধে ছিল। কি সুবিধে ছিল? অ্যাটলিস্ট এই যে জাপানিজ, এই যে সিস্টার, ডাক্তার, এদের উপরে সন্দেহ হতো না, কারণ নাম রেখেছে ইচিরো ওকুরা, বলছে নেতাজি সুভাষ বোস মারা গেছে। এটা তো কনফিউশন তৈরি করলো, সন্দেহ তৈরি করলো, যে জন্যে এই ডাক্তার সিস্টারদের, এই অ্যালাইড ফোর্সের ইনভেস্টিগেটিভ টিম, তোমার গোয়েন্দারা ওখানে বসে তাইওয়ানে ওদেরকে গ্রিল করেছে, সিঙ্গাপুরে নিয়ে এসে ওদেরকে গ্রিল করেছে, ওদেরকে এনকোয়ারি করেছে। তাই নয়, প্লেনে করে রেড ফোর্টে নিয়ে এসেছিল, রেড ফোর্টে অসংখ্য প্রশ্ন করেছে, আন্ডার টর্চার রিপিটেডলি দে হ্যাভ গ্রিলড। তারা এইভাবে সুভাষ বোসের নামটা এখানে না রেখে, ইচিরো ওকুরার নাম রেখে সন্দেহ সৃষ্টি করে কেন এই রিস্ক নিল? ক্লিয়ার? আমরা এই জায়গাটা আর একটা জায়গা ওরা যেটা বলেছে, যে সুভাষের কমান্ডারের সঙ্গে দুজন এডি ছিল, দুজন ইন্ডিয়ান ছিল। এইটা আমার সুবিধা হয়েছিল পরবর্তীকালে যখন স্যার প্রশ্ন করেছিলেন যে নেতাজি কিভাবে এসকেপ করলেন। এই দুজন ইন্ডিয়ানকে দিয়ে আমার স্টোরিটা মেক করতে সুবিধে হয়েছিল।
আর এই যে বডিটা হ্যাজ নট বিন আইডেন্টিফাইড, body was prevented to be uncovered. Civilians wanted to uncover, but military officers prevented this uncovering, and forms were filled by random informations. এই জায়গাটা আমার আর্গুমেন্টের সুবিধে হয়েছিল। আমি আশা করি আজকে জিনিসগুলো বোঝাতে পারলাম কিছুটা। কারো কোনো প্রশ্ন আছে নয়নিকা? এই ফাইলটার ইম্পর্টেন্সটা এখানে, কারণ এবং একমাত্র এই ফাইলটাই has come from the Taiwan, the so-called place of alleged occurrence of plane crash. আর সমস্ত পেপারস এসছে কিছু জাপান থেকে, কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, কিছু ইউকে, কিছু ইউএসএ, আর কিছু উইটনেস বক্স থেকে, এভিডেন্স উইটনেস বক্স থেকে, এইভাবে। কিন্তু তাইওয়ান থেকে একমাত্র দিস ইজ দ্য ফাইল। Here is the important, very small file, but very important. Negative findings so important. Negative findings in investigation, negative findings also important. Positive findings definitely important. নয়নিকা, রাজা মিত্র, অভিজিৎ ভট্টাচার্য, হ্যাঁ আমি বোঝাতে পারলাম কেন শাহনওয়াজ খানকে নেহেরু সিলেক্ট করেছেন। শাহনওয়াজ খান ইজ এ ট্রেটার, he is a traitor, he is a communal person and a traitor. It's a fact. He was once in INA. Accepted. মানুষের জীবনে বিভিন্ন ফেজে বিভিন্ন চরিত্র হয়, বিভিন্ন রোল প্লে। জিন্নার ফার্স্ট পার্ট ইজ এ ভেরি প্যাট্রিয়টিক ম্যান, ইজ এ নট কমিউনাল ম্যান, ভেরি সেকুলার, ভেরি ন্যাশনালিস্ট, বাট পরের পার্টটা ভেরি কমিউনাল, ভেরি কমিউনাল। সুতরাং এটা হতেই পারে, একটা লোকের বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোল থাকতেই পারে। ইতিহাস লেখার সময় আমাদের সবগুলোই লিখতে হবে। তাইওয়ান ফাইল নিয়ে কারো কিছু বলার থাকলে, এই তাইওয়ান ফাইলটা পড়তে গেলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে, কারণ তাইওয়ানের ইনভেস্টিগেশনে একমাত্র হয়েছে শাহনওয়াজ খান কমিটি করতে পারেনি, তারা চায়নি, তাই হয়নি। খোসলা গিয়েছিল কিন্তু ইনভেস্টিগেশন করেননি। জাস্টিস মনোজ মুখার্জি 2002-এ গিয়ে করেছেন, 2-এর পরে গেছেন, পরে গিয়ে করেছেন। তার আগে একমাত্র হচ্ছে যে তাহলে এই কমিটির রিপোর্টটা আর হারিনসা 1946-এ হারিনসা ফ্রম গুজরাট গিয়ে উনি একটা ইনভেস্টিগেশন করে নিয়ে এসেছিলেন। তাহলে হারিনসার রিপোর্ট, লাস্ট ডেজ অফ নেতাজি বলে একটা বই বের করেছেন একটা, সেইটা একমাত্র রিপোর্ট, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই রিপোর্টটা যদিও এটা ভারতবাসী দেখতে পেল 2002-এ এসে, আর জাস্টিস মুখার্জি কমিশন তারা করেছে, আর বেশি পেপারস কিন্তু তাইওয়ান থেকে আসেনি। শুভরাত্রি। যেটা হচ্ছে নেতাজি মিস্ট্রিকে দেখতে হবে। নেতাজি মহাকাল পর্যায়ে তাকে খুব কয়েকজন দেখেছেন, কয়েকজন মাত্র। হিমালয়ের ওদিকে অনেকে দেখেছেন, হিমালয়ের এপারে মানুষ খুব কমজন লোক সৌভাগ্যবান দেখেছেন। মহাকালকে বুঝতে হবে তার অ্যাক্টিভিটিস দিয়ে, তার সাউথ এশিয়া এবং গোটা পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ডের মধ্যে দেখতে হবে। ডিরেক্টলি তাকে দেখা যাবে না, সেই দেখার মতো চোখ আমাদের নেই, সে সৌভাগ্য আমাদের হয়নি। আমি একটা কথা বারে বারে বলি, যেটা বলি আমি 1897-এ নেতাজির জন্মসাল, 1897-এ একটা সাব অ্যাটমিক পার্টিকেল থিওরিটিক্যালি
ডিসকভার হয়েছিল, ইলেকট্রন। এই ইলেকট্রনটা কিন্তু আজও কিন্তু কেউ চোখে দেখেনি। চোখে দেখেনি বলে তা নেই, এটাও বলার আজকে পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এই সাহস দেখায়নি। এই ইলেকট্রনটাকে আমরা সবসময় সায়েন্টিস্টরা পারসিভ করে বাই ইটস অ্যাক্টিভিটিস। ঠিক মহাকালকে তেমনি বুঝতে হবে বাই দ্য অ্যাক্টিভিটিস ইন ডিফারেন্ট প্লেনস অ্যান্ড ডিফারেন্ট জোনস অফ দি ওয়ার্ল্ড। আর আমি মহাকালের অ্যাক্টিভিটিসটা ইন দ্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্সেই আমি দেখার চেষ্টা করি। তাই আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল ইভেন্টস এর প্রেক্ষাপটে ওনারকে দেখবার চেষ্টা করেছি, সেভাবে লিখেওছি। আমি পরের কটা কথা বলবো কি কি ইন্টারন্যাশনাল ইভেন্টস ঘটছে এবং ঘটতে চলেছে, তাতে মহাকালের কি রোল আছে। আমি একটা জিনিস বলেছি, নেতাজি উইথ এ স্পিরিট, উইথ এ কনভিকশন left this country in the middle of January 1941. তার সেই ডিভাইন ড্রিম, তার সেই মিশনটা এক্সিকিউট করতে, তার সেই কর্মকাণ্ড আজও চলেছে। এবং সেই যে স্পিরিট, দ্যাট স্পিরিট ইজ স্টিল নাও অ্যাক্টিভ, অ্যান্ড দ্যাট স্পিরিট উইল go on through activities till the mission is achieved. শুভরাত্রি। নয়নিকা, রাজা, অভিজিৎ বাবু, অতনু, শুভরাত্রি।